गुड मर्निंग आमी ऋतु आमार एक नतून ब्लगे तुम्हादेर सबाइके स्वागत जानाई। प्रतिदिनेर मतो आजके एकदम ब्लग भिडियो निये किन्तु आमी आसिनी। आमी किछु कथा तुम्हादेर बोलते एसेछि। कालके आमी पोस्ट करेछिलाम, तोमरा निश्चयई अनेकेई देखेछो जे आमादेर बाड़ीर एकजन सदस्य आमादेर छेड़े चले गेছে। तिनि हच्छेन आमार दिदुन। छोट्ट थेके कोले पिठे करे बड़ो करेছে, अनेकटा समय काटानो हयेছে दिदुनेर साथे। तो छोटो थेके अनेक किछु स्मृति जड़िए आछे। दादू ठाकमा दिदुन और मामार बाड़ीर दादू एদের সাথে तो সবাইকারই প্রচুর স্মৃতি থাকে, বুঝতেই পারছো। কিছু কথা হয়তো আমার ভুল ভালো হয়ে যেতে পারে, সেই জন্য একটু ক্ষমা করে নিও। মানসিক পরিস্থিতি একদমই ভালো নেই কারোর। সবথেকে বেশি খারাপ হচ্ছে মামার, মানে আমার তিন মামার মায়ের মাসির, এদের মানসিক পরিস্থিতি একদম ভালো নেই। তো আমি দুদিন ধরে যাচ্ছিলাম, কিন্তু কি বলো তো, বুকান যেহেতু খুব ছোট সেই জন্য রেগুলার যাওয়া সম্ভব হচ্ছে না। আর আমার শ্বশুর বাড়ি থেকে আমার মামার বাড়ির দূরত্বটা বেশিটা নয়, খুব কম। তাও কি বলো তো, সংসার ফেলে বুকানকে ফেলে আমি যে ওদের গিয়ে একটু করব সেটা আমি কিন্তু করতে পারছি না। আর দুদিন গেছি, আর যেতেও ভালো লাগছে না, বাড়িটা যেন পুরো ফাঁকা হয়ে গেছে। আর দিদুন বেশি কথা বলতো, সেই আওয়াজটা না গেলেই সবসময় যেন কানেতে বাজছে। তো অনেক কথা বলার আছে তোমাদের সাথে। কিছুদিন আগেই আমার বাড়িতে এসেছিল, তোমরা অনেকেই দেখেছো সেই ভিডিওটা। আর সেই ভিডিওটাই আমার লাস্ট ভিডিও হয়ে থাকবে, তার মানে ভিডিওর মাধ্যমে দেখতে পাবো। ভিডিও এই জন্যই করা, আমি সবসময় এটাই বলি যে টাকা পয়সা কবে আসবে, কবে মনিটাইজিং হবে, এই সবের থেকেও বাইরে হচ্ছে যে আমরা ভিডিওটা করছি, আমরা দেখতে পাবো। আর দেখো সত্যিকারেরই সেই কথাটাই দাঁড়িয়ে গেল যে পরে আমরা আবার দেখতে পাবো আমার দিদুনকে। মারা যাবার পর না আমি ভিডিওটা চালিয়েছিলাম, অনেকক্ষণ ধরে দেখেছি, বেশি ক্লিপ তুলতে পারিনি ব্যস্ততার মধ্যে দিয়ে। তো যতটুকু তুলেছি ততটুকুই দেখেছি। আর বাবান বলছে মা চালাওনি, আমার আর ভালো লাগছে না দেখতে। তো অনেক কথা হলো, মেন কথায় আসি। বুধবার দিন রাত্রিবেলা আমরা কেউ কিচ্ছু জানি না, মানে এমন কিছুই শরীর খারাপ হয়নি যে আমাদের জানানোর মতো। এর থেকে আগের বারে যখন শরীর খারাপ হয়েছিল তখন খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো, তখন মামার বাড়ি থেকে ফোন করেছিল, তখন দেখতে গেছিলাম বা মায়েরা এসেছিল দেখে গেছিল। আমরা তখন ভেবেছিলাম যে হয়তো আর বাঁচবে না, মারা যেতে পারে, কারণ শরীর এতটাই খারাপ ছিল। দিদুন যেহেতু মোটাসোটা মানুষ, সেই জন্য আমরা সবসময় ভয় পেতাম যে যদি বিছনা সজ্জা হয়ে যায় তাহলে কত কষ্ট পাবে। তো এই বিষয়টা নিয়ে সবসময় আমাদের মাথায় চলতো। একদম হাঁটতে পারতো না, তো সেই বিষয়টা নিয়ে আমরা সবসময় আলোচনা করতাম, যদি একবার বিছানা সজ্জা হয়ে যায় তাহলে কষ্ট পাবে, আর যারা করবে তাদেরও তো কষ্ট, বলো। তো সেই নিয়ে কথাবার্তা হতো। তো বুধবারে না একদম কিচ্ছু হয়নি, জানো তো। নর্মাল যেমন খাওয়া দাওয়া করে সেরকম খাওয়া দাওয়া করেছে দুপুরবেলা। সন্ধেবেলা একটু শ্বাসকষ্ট হচ্ছিল, সেটা হয়েই থাকে, কারণ দিদুনের হাড়ের একটু প্রবলেম ছিল, সেটা তো ডাক্তারের চেক আপে থাকতো, ওষুধও খেত। আর একটু প্রবলেম হচ্ছিল, সেটা মামনিরা বলছে এটা তো রেগুলার হয়, এটা সেরকম কিছু না। তার মানে ওরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে যে এই প্রবলেমটা রেগুলার হয়, যেহেতু সেই জন্য কিছু বাড়াবাড়ি সেরকম হবে না, রেগুলার হয়, ওষুধ খেলে আবার ঠিক হয়ে যায়। আর সেই জন্য সেই রকমভাবেই ওষুধ খেয়েছে, খেতে ঠিকঠাক মতো হয়ে গেছিলো। রাত্রিবেলা 10টার সময় রুটি খেয়ে নিয়েছে, তার মানে কেউ না খেলে দিদুন কোনো দিন খেত না, সবার সাথে বসে তারপরে দিদুন খেত। খেতে খুব ভালোবাসতো, কিন্তু সবার সাথে বসে খেত। কিন্তু সেদিনকে একা একা খেয়ে নিয়েছিল। মামনিকে বলেছে, বড় মামনিকে বলেছে তুমি আমাকে খেতে দিয়ে দাও, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো খেয়ে নিয়েছিল। খেয়ে নেওয়ার পর তখন আবার শ্বাসকষ্টটা আরম্ভ হয়েছে বলে মামনিরা কি করেছে, ডাক্তারকে ডেকেছে। তো ডাক্তার রেগুলার চেক আপ করতো দিদুনকে, সেই ডাক্তার এসে বলেছে যে ফেলে রাখার দরকার নেই, তোমরা নার্সিংহোমে নিয়ে চলে যাও, কালকে সকালবেলা নিয়ে গেলেও হবে, আমি এখন ইঞ্জেকশন দিয়ে যাচ্ছি, ওষুধ খাইয়ে দিচ্ছি, এখন মোটামুটি ঠিক হয়ে যাবে। তো মামনিরা ভেবেছিল যে এত ঠান্ডা শীতকাল, এত ঠান্ডায় নিয়ে যাব না, ওষুধ তো দিয়েছে, ডাক্তার তো দেখেছে, কালকে সকালবেলা নিয়ে যাব। তো বলে মামনি দিদুনের কাছে সেদিনকে রাত্রিবেলা শুয়েছিল, জানো তো। আমার বড় মামার মেয়ে দিদুনের কাছে শোয়, মানে যত বছর দাদু মারা গেছে দিদুন একা কোনোদিনও শোয় না, বড় মামার মেয়ে শোয়। তো সেদিনকে মামনি বলল তুই যেহেতু সামলাতে পারবি না, যদি শরীর টরীর খারাপ করে তাহলে আমি শুয়ে পড়ছি, বলে বড় মামনি শুয়েছিল।
তো রাত্রিবেলা 2টোর সময় খুব বাড়াবাড়ি হয়েছে, এতটাই বাড়াবাড়ি হয়েছে, এই শীতকালের রাত কোথা থেকে কি পাবে বলো, খুব বাড়াবাড়ি হয়েছে। তখন মামনি সবাইকে ডেকেছে, ডাকার সঙ্গে সঙ্গেই মারা গেছে। আর আমার কাছে ফোন এসেছে 4:45টার সময়, ছোটো মামনি ফোন করেছে, ফোন করে আমাকে জানালো কথাটা। তো হঠাৎ করে যদি শুনি এরকম একটা কথা ভোরবেলা, মামার বাড়ির দাদুর সাথে না অতটা আমাদের মানে সম্পর্কটা ছিল না। তার মানে ধরো দাদুর সাথে যে একটা নাতি নাতনির সম্পর্ক যেমন হয় সেরকম ছিল না। দাদু একটু গাম্ভীর্য লোক ছিল, তো দাদু নিজের কাজ নিয়েই সবসময় ব্যস্ত থাকতো, বাড়িতে অতটা সময় দিত না, সবসময় নিজের কাজেই ব্যস্ত। তো ছোট থেকে দাদুর ভালোবাসা আদর অতটা পায়নি যতটা মানুষ পেয়ে থাকে। দাদুর প্রতি না একটু টান মায়াটা আমাদের সবাইকার একটু কম, কিন্তু দিদুনের প্রতি টান মায়াটা সব থেকে বেশি, জানো তো। মানে এত কথা বলতে ভালোবাসতো, একবারও মুখ বন্ধ হতো না। আমরা মাঝে মধ্যে বিরক্তও হয়ে যেতাম যে তুমি এত কেন কথা বলছো, একটা বলে দিয়েছো কথাটা ঠিক আছে আমরা করছি, কিন্তু এক কথা বারবার কেন বলছো, তার মানে বিরক্ত লেগে যেত। তখন না সবাই উল্টোপাল্টা, তার মানে মাঝে মধ্যে মাথা গরম হয়ে গেলে যেটা হয়, এক কথা বারবার বলছে আর কাজ করতে করতে হয়তো মাথা গরম হয়ে গেল, তখন কেউ হয়তো একটু জোরে কথা বলে ফেললো, কেউ হয়তো কিছু বলে ফেললো, এরকমও বলে ফেলতো, জানো তো। আমরাও বলতাম, মাও বলতো। তো এখন সেই মানুষটা নেই, তাহলে বাড়িটার কি অবস্থা চিন্তা করো। মানে মামারা মামনিরা সবাই না পুরো ভেঙে পড়েছে। আর বাড়িটা না পুরো দিদুন মাথায় করে রেখে দিয়েছিল। মানে দিদুন একটা বলে না যে বাড়ির লক্ষ্মী, দিদুন বাড়ির লক্ষ্মী ছিল, জানো তো। দিদুন যতদিন এই বাড়িটাতে এসেছে ততদিন বাড়িতে কোনো জিনিসের অভাব যায়নি, কোনো জিনিস কম থাকেনি, কেউ কিচ্ছু বুঝতে পারেনি যে সংসারটা কিভাবে চলছে, কিভাবে চালানো হচ্ছে। মামা কি বলো তো, দিদুন সমস্ত কিছুটা বেশিরভাগ ভারটাই দিদুন রেখে দিয়েছিল, মামাদের বুঝতে দিত না। তো সেই জায়গা থেকে চলে যাওয়া মানে মামারা তো ভেঙে পড়বেই। এবার যখন গেছি না, তখন গিয়ে দেখছি যেন শুয়ে আছে, যেন কোনো তো রোগ ভিতরে ছিল না সেরকম, আর হঠাৎ করে হার্ট ফেল হয়েই মারা গেছেন। তো মনে হচ্ছে যেন ঘুমোচ্ছে, জানো তো। আমরা মানে আমি বিশেষ করে আমার কথাই বলি, আমি তো মনে করছি যেমন ঘুমোয় সেরকম ঘুমোচ্ছে। একটা দেখো ভুগতে ভুগতে, তো মানে দীর্ঘদিন ধরে রোগে ভুগছে, বিছনাশয্যা হয়ে আছে, বা কোনো কিছু অসুখ হয়েছে, হ্যাঁ বিছনাশয্যা না হয়ে থাকলেও কোনো কিছু অসুখ হয়েছে, ভুগছে, সেই চেহারা সেই মুখ আলাদা হয়। কিন্তু একটা যদি মানে সুস্থ মানুষ হে যদি মারা যায়, তাকে কেমন দেখতে লাগে বলো, মনে হবে যেন চুপচাপ শুয়ে আছে। সত্যি কথা বলতে কি কি বল, হয়তো খারাপভাবে যে একজন মারা গেছে আমি এরকম নর্মালভাবে কথা বলছি, আমার চোখে জল নেই। আমি কিন্তু যখন মারা গেছে যখন দেখেছি, তখনও কিন্তু আমি খুব একটা বেশি কাঁদতে পারিনি। আমার মনেই হয়নি যে দিদুন মারা গেছে বলে দেখে, আমার মনে হচ্ছে যেন ঘুমোচ্ছে। দেখো ভিতরে তো একটা কষ্ট হচ্ছেই, তার মানে পুরানো অনেক কথা, অনেক স্মৃতি ছোট থেকে। আর আমি যেহেতু বাড়ির মধ্যে বড়, আমার মামার বাড়ির ফ্যামিলির মধ্যে আমি বড় ছিলাম, নাতি নাতনির মধ্যে আমার মাসির মেয়ে, মামাদের ছেলে মেয়েরা তখন কেউ হয়নি, আমি তো সবার থেকে বড়। তো আমি সব থেকে বেশি আদরটা পেয়েছি, জানো তো, সবার কাছে, মামনিদের কাছে, মামাদের কাছে, সবার থেকে বেশি আদর আমিই পেয়েছি। আমার থেকে অনেক ছোট আমার মামার মেয়েরা, মাসির মেয়েরা অনেক ছোট আমার থেকে। তো তখন যেহেতু বাড়িতে আমি একটা বাচ্চা ছিলাম, সবাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, জানো তো। আর মামার বাড়ি আদরের জায়গা, আর সেই জায়গা থেকে না অনেক কিছু স্মৃতি আছে, তো সেইগুলো সব মনে পড়ছে। কান্নাটা আমার আসে না, আমি কাঁদতে পারি না, ওই জন্যে আমার চোখে জল নেই। আমি কি বলবো তোমাদের, যে ভিতরে যে কষ্টটা হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। মানুষ না ওপরটা দেখে ভাবে যে ও তো কাঁদছে না, ওর কোনো কষ্ট হয়নি, ও কাঁদছে না বলে ওর কোনো কষ্ট নেই। কিন্তু আমার কষ্টটা আমিই বুঝতে পারছি যে আমার ভিতরে কি হচ্ছে। আর কালকে যখন মামার বাড়ি গেছি, দিদুন মারা গেছেন বুধবার, আর বৃহস্পতিবার শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। আর কালকে শুক্রবার গেছে। কালকে যখন গেছি আমি, মায়েরা ঘাটে উঠবে বলে আমি যখন গেছি, বাড়িটা না যেন মনে হচ্ছে যেন খালি আওয়াজটা আমার কানের কাছে ভেসে আসছে। ওই যে আমি যেতাম
আমাকে যে ডাকতো দেবিকা এলি, এই যে কথাটা বলতো, সেই কথাটা যখনই আমার কানের কাছে, মানে আমি যখনই গেছি না, তখনই দেখছি যেন মনে হচ্ছে যেন তক্তপোষের উপর বসে আছে আর আমি গেছি, আমাকে যেন ডাকছে। এরকম একটা মনের মধ্যে সবসময় চলছিলাম। বেশিক্ষণ থাকিনি, বেশিক্ষণ থাকতে আমার ভালোও লাগেনি, আর চলে এসেছিলাম তারপরে। আর এখন যাব না। আর আরেকটা বিষয় বলি তোমাদের, আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, আমি না এটা নিজের একদম কথা আমার, আমি যখন কেউ মারা যায়, যখন শ্রাদ্ধের অনুষ্ঠান হয়, আমি না সেটা একদম, মানে কি বলবো তোমাদের, আমার মন থেকে আমি মানতে পারি না। কাজটা হয় সব ঠিক আছে, ব্রাহ্মণের যে কাজ, ব্রাহ্মণের কাজ যে হয়, একটা যে নিয়ম আছে, সব আমি মানতে পারি, কিন্তু একটা যে শ্রাদ্ধের যে খাওয়া দাওয়াটা, এটা আমি মানতে পারি না। এটা আমি মেনে নিতে পারি না যে কেউ মারা গেলে তার শ্রাদ্ধে গিয়ে ভালো মন্দ করে খেতে হয়, মাছ মিষ্টি ফিষ্টি করে খেতে হয়, এইটা আমি মানতে পারি না। আমি এই নিয়মটাকে একদমই মানতে পারি না, জানো তো, কেন জানি না। আমি ওই জন্য কোনো শ্রাদ্ধের বাড়িতে আমি যাই না। আমার কথা হয়তো কিছু ভুল হয়ে যাচ্ছে, আমি বুঝতেও পারছি। তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে এই জন্যই শেয়ার করলাম, যেহেতু আমার দিদুনের একটা ভিডিও আমার এতে আছে, তোমরা দেখেছো অনেকেই আমার দিদুনকে, সেই জন্য আমি মনে হলো আমার যে একবার তোমাদের সাথে এটা জানানো দরকার। আর ভালো জিনিসটা যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি, তো আমার কষ্টটাও তোমাদের সাথেই শেয়ার করব। আর কি বলবো, আর কিছু বলার নেই এই বিষয়টা নিয়ে। ছোট ছোট স্মৃতিগুলো তো তুলে ধরতে পারবো না, কারণ প্রচুর স্মৃতি, সেই স্মৃতি নিয়ে বলার মতো কিছু নেই। তো মানে বলে বোঝাতে পারবো না, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আর শেষ করতে পারবো না আমি। ঠাকুমা বেঁচে আছে, ঠাকুমার অনেকটা বয়স হয়েছে, ওটাই আমি চিন্তা করছি যে এক এক করে মানুষ আমাদের ছেড়ে চলে যাবে। যত বড় হচ্ছি তত মানুষকে হারিয়ে ফেলছি, তার মানে কাছের মানুষদের তত হারাচ্ছি। ছোটোবেলায় এই হারানোর যন্ত্রণাটা ছিল না, কিন্তু যত বয়সটা বাড়ছে তত হারানোর যন্ত্রণাটাও খুব বাড়ছে, জানো তো। যখন দিদুন ওরকম শুয়ে আছে, তখন আমি দিদুনকে দেখে ভাবছি যে এই মানুষটা একটা সময় দাপটে থাকতো, বাড়িটা পুরো গমগম করতো কথার আওয়াজে। আজ মা আস্তে আস্তে বয়সের দিকে এগিয়ে যাচ্ছে, তারপরে আমি যাচ্ছি, আমার মেয়েরা তার পিছন পিছন যাচ্ছে। তার মানে জেনারেশন কিভাবে চেঞ্জ হচ্ছে এটা চোখের সামনে দেখা। মানে দিদুনকে অনেক কম বয়স থেকে দেখেছি। আমার দিদুনের অনেক কম বয়সে বিয়ে হয়েছে, 14 বছর বয়সে আমার দিদুনের বিয়ে হয়েছে, আর আমার মা হয়েছে 15-16 বছরে। আবার আমার মায়েরও খুবই কম বয়সে বিয়ে হয়েছে, তারপরেই আমি হয়েছি। তার মানে বুঝতেই পারছো দিদুনের কতটা কম বয়সে আমি হয়েছি। তো সেই জায়গা থেকে দিদুনকে দেখেছি, দিদুন আস্তে আস্তে বয়স বেড়েছে, দিদুনকে আস্তে আস্তে বয়স হতে দেখেছি, সমস্ত কিছু চোখের সামনেই তো দেখা। তো সেইগুলোই সমস্ত কিছু ভেসে উঠছে, আস্তে আস্তে সবাইকেই চলে যেতে হবে, কেউ থাকবে না। তো এই চলে যাওয়াটা না খুব কষ্টের, জানো তো। তার মানে এই চলে যাওয়াটা যে কতটা কষ্টের বললে বোঝানো যাবে না। আমরা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি, ঝগড়া করি, সমস্ত কিছু করি, কিন্তু যখন মানুষটা চলে যায় না, তখন বুঝতে পারি যে মানুষটা মানে কেন বলেছিলাম, কেন করেছিলাম, বলাটা হয়তো আমাদের ঠিক হয়নি, কিন্তু আমরা পরে সেটা বুঝতে পারি। আমরা যখন তার মানে কিছু বলি, তখন আমরা মাথায় আসে না যে আমরা বলছি, মানুষটা বয়স হয়েছে আর না বলাটাই ভালো। তখন আমরা বলতাম যে চুপ করো, অত কথা বলার দরকার নেই, এক কথা বারবার বলার দরকার নেই, মানে এরকম বলতাম যে কাজ করো না কেন, এত কেন বসে পড়েছো, সব দায়িত্বটা মামুনিদের কেন, তুমি কেন কিছু করো না, বসে বসে তোমার শরীরটা এরকম হয়ে গেছে, মানে এরকম বলতাম। তো সেইগুলোই মনে পড়ছে আর কি। যে চলে যাবে সে তো আর ফিরে আসবে না, তাকে আর কোনোদিনও দেখতেও পাওয়া যাবে না। চলে যাওয়াটা খুবই কষ্টের, মানে এগুলো মেনে নেওয়া যায় না। আমরা বেঁচে আছি, এটাই বড় কথা। তো কি বলবো, আর কিছু বলার নেই, অনেক কথা বললাম তোমাদের সাথে। ভিডিওটাকে এখানেই শেষ করব। দেখছি কবে ভিডিও দিতে পারি। ভিডিও রেডি করা আছে, ভয়েসটা দিতে হবে, অনেকগুলো ভিডিও জমে পড়ে আছে, ভয়েসটা দিতে হবে। আর এই বিষয় সম্পর্কে আমি কোনো ভিডিও আর করব না, তার মানে
কাজ হবে, যেহেতু কাজ টাজ হবে কোনো কিছু ভিডিও আমি এই নিয়ে করব না। শুধুমাত্র এটা আমি করলাম যে তোমাদের একটু জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটা করলাম। তো এটাই লাস্ট দিদুনকে নিয়ে, এইটাই লাস্ট আমার ভিডিও। আর কোনো ভিডিও দিদুনকে নিয়ে করব না। ঠিক আছে, চলো রাখছি তাহলে, আর কিছু বললাম না এই বিষয় নিয়ে। পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হবে।